ক্যাডার তারা বাষ্প থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। আর এই যে এই হাইড্রোজেনের উপরের মৌলগুলো যে কোনো যৌগ, যে কোনো অ্যাসিড, যৌগ না সরি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো এই নিচের যে মৌল, এই নিচের মৌলগুলো কি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। ওকে, তাহলে সবার কাছে ক্লিয়ার? এখানটায় এসে আসো। এই যে দেখো পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে কারা? প্রথম পাঁচটা, পাঁচের পর ক্যাডার পর্যন্ত, ক্যাডার 12 বাষ্প, এই যে স্টিম বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এই হাইড্রোজেনের উপরে সবাই কি হবে? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আর নিচের কোনো মৌল ধাতু থেকে মানে যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করো, তোমার এখান থেকে প্রশ্ন কি হবে? এই যে এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্নটা উত্তর দাও তো। দেখো পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না নিচের কোনটি? খেয়াল করো কিভাবে তোমার মাথায় থাকবে। পানিতে আছে কত? পানিতে আছে পা। পা মানে কি? 5। আমি গোল্লা দিয়েছিলাম কোথায়? 5 নাম্বার মূলে। 5 নাম্বার মৌল হচ্ছে লি, কে, বাড়ি, কে, না, তে। এই যে 5টা মৌল। তাহলে দেখো লিখে বাড়ি, কে, না, তে। তাহলে উত্তর কি হবে? ক্রোমিয়াম। ঠিক আছে, এরপরে দেখো স্টিম। স্টিম মানে কি তোমার? স্টিম মানে হচ্ছে বাষ্প, তাই না? তাহলে আমাকে বলো তো 13 উত্তর কি হবে? ভেরি গুড, অ্যান্সার ডি। বাষ্পর 12। ঠিক আছে, তাহলে প্রথম 12টা মৌল আমি দেখি। লিখে বাড়ি, কেনা, এই পাঁচটা তো আছেই। কেনাতে মেঘরা এলো ম্যানিলাতে, যেন কবে ফিরে ক্যাডার। এই পর্যন্ত হচ্ছে তোমার 12টা মৌল। ঠিক আছে, তাহলে এই 12টার মধ্যে নাই কে? দেখো এই 12টার মধ্যে নাই তোমার মার্কারি। তাহলে উত্তর কি হবে? মার্কারি। ভেরি গুড। ঠিক আছে, দুইটারই উত্তর হচ্ছে ডি। এরকম অনেকগুলো অনুশীলনী বা প্র্যাকটিস তোমাদের জন্য লেটস প্র্যাকটিস বইয়ে দেওয়া আছে। তোমরা পড়ার পরে লেটস প্র্যাকটিস বইটা প্র্যাকটিস করলে না তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এই যে ছন্দ নিমনিকটা দেওয়া আছে দেখে নিব। এরপরে খেয়াল করো, ওই যে একটু আগে পড়লাম না উপরের দিকের মৌল আর নিচের দিকের মৌল। শোনো, উপরের দিকের মৌল নিচের দিকের মৌল নিয়ে এই চ্যাপ্টারে অনেক কনফিউজিং কথাবার্তা আছে। আমি জিনিসগুলো তোমাদের জন্য সহজে একটা ডিমের মধ্যে নিয়ে আসছি। আমরা কি করব? এই ডিমটা মুখস্থ করব। খেয়াল করো, সক্রিয়তা সিরিজের উপরের দিকের মৌল। ঠিক আছে, এই উপরের দিকের মৌল মানে কারা? এই উপরের দিকের মৌল মানে হচ্ছে তোমার লিথিয়াম। আমরা এক্সাম্পল বা আদর্শ মৌল নিলাম লিথিয়াম। খেয়াল করো উপরের দিকের মৌল অধিক সক্রিয়। যেহেতু এরা ধাতু তাই এরা সবল বিজারক। ঠিক আছে, যেহেতু এরা ধাতু এর মানে হচ্ছে সবল বিজারক। এখন খেয়াল করে দেখো, এই পৃথিবীতে কখনো কোনো কিছু কি সবাই সবকিছুতে বেশি পারদর্শী হয় না। যেরকম একজন বিখ্যাত সায়েন্টিস্টের নাম বলো তো, যিনি অনেক কিছু আবিষ্কার করছেন কিন্তু তিনি ছিলেন পঙ্গু, হুইল চেয়ারে বসে চলাচল করতেন এবং তিনি রিসেন্টলি মারা গেছেন। হ্যাঁ ভাইয়া, কোনটা কাকে প্রতিস্থাপন করে সবই লাগবে। আসলে তুমি যদি সক্রিয়তা সিরিজটা ভালো করে পড়ো তাহলে তুমি নিজে থেকেই পারবা। ঠিক আছে, স্টিফেন হকিং। স্টিফেন হকিং কবে মারা গেছে কে কে বলতে পারবা বলো তো? এটা কিন্তু তোমাদের জিকের প্রশ্ন। স্টিফেন হকিং কবে মারা গেছে? না পারলে আমি বলে দিচ্ছি, উনি 2018 সালে মারা গেছেন। ঠিক আছে, স্টিফেন হকিং 2018-তে মারা গেছেন, খুব রিসেন্ট। তাহলে খেয়াল করে দেখো উপরের দিকে যে সবল বিজারক, সে কি সবল জারক হইতে পারবে না? সে হবে দুর্বল জারক। ঠিক আছে,
দুর্বল জারক। এই কথাটা বেশি কারেক্ট হয় কিভাবে বললে, এদের ক্যাটায়ন সমূহ দুর্বল জারক, তাই না? ধাতু যেহেতু বিজারক, আমরা দেখেছি ওই যে সোডিয়াম বা ধাতু বিজারক, কিন্তু এর ক্যাটায়ন সোডিয়াম প্লাস সে জারক, ঠিক আছে? এর ক্যাটায়ন গুলো কিরকম জারক? দুর্বল জারক। এবং উপরের দিকের মৌল নিচের মৌলকে প্রতিস্থাপন করতে পারে। এটা আসলে আলাদাভাবে মনে করার কিছু নাই, যে সক্রিয়তা সিরিজে উপরে অবস্থিত সেটা নিচের মৌলগুলোকে প্রতিস্থাপন করতে পারবে, ঠিক আছে? এবং খেয়াল করে দেখো এদের দ্রবণ চাপ, এরা কি হিসাবে কাজ করবে? এরা কাজ করবে অ্যানোড হিসাবে। আমরা কি জানি, একটা রাসায়নিক বিক্রিয়ার সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, এটা আমরা সবাই জানি, তাই না? একটা রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে দেখো যে ক্ষয়প্রাপ্ত হয় তাকে আমি কখনোই পাত্র হিসাবে ব্যবহার করতে পারবো না। এই যে দেখো, পাত্র হিসাবে ব্যবহার করা যাবে না। তোমাদের কম্পেনিয়ন বুকে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে এই না কথাটা উঠে নাই, ঠিক আছে? তোমরা একটু কারেকশন করে নাও, এখানে না হবে 8 নম্বর পয়েন্টে দ্রবণ সংরক্ষণে পাত্র হিসাবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে এই আর দ্রবণ চাপ বেশি। এখন খেয়াল করো, দ্রবণ চাপ বেশি ব্যাপারটা কি? একটা তড়িৎদ্বার তড়িৎ কোষ এখানে দুই রকমের চাপ হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে এই তড়িৎদ্বারটা দ্রবণের উপরে চাপ দিবে, ঠিক আছে? এই তড়িৎদ্বারটা দ্রবণের উপরে চাপ দিবে, অথবা কি হতে পারে, দ্রবণ তড়িৎদ্বারের উপরে চাপ দিবে, ঠিক আছে? তড়িৎদ্বার যখন দ্রবণের উপরে চাপ দিচ্ছে, দ্রবণের উপরে চাপ দিচ্ছে, দ্রবণের উপরে চাপ, সেই চাপকে আমরা বলি দ্রবণ চাপ, ঠিক আছে? এই যে উপরের দিকের মৌলগুলোর এই দ্রবণ চাপের মান বেশি। আর যদি দ্রবণ তড়িৎদ্বারের উপরে চাপ দেয়, তাহলে চাপ কার উপরে? তড়িৎদ্বারের উপরে। তাহলে এর নাম হচ্ছে অসমোটিক চাপ, ঠিক আছে? এই জিনিসটা তোমরা এভাবে মনে রাখবা, যে চাপে থাকে সেই আসলে বুঝে। তোমার আশেপাশে দিন দুনিয়ার মানুষ এসে বলবে পড়তেছো না কেন, পড়তেছো না কেন, কিন্তু পড়তেছো তো তুমি, চাপ তো তোমার উপরে, তুমি আসলে বুঝবা। তাই দ্রবণের উপরে যে চাপ সেটা হচ্ছে দ্রবণ চাপ, ঠিক আছে? দ্রবণের উপরে যে চাপ সেটা দ্রবণ চাপ, কারণ দ্রবণই তো বুঝতেছে আসলে চাপটা কি, তাই না? এরকম, ঠিক আছে? তাহলে এই জিনিসটুকু যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমি একটা প্রশ্ন দিই, দেখো পারো কিনা। এটা একটু বলো তো, নিচে কোনটি কম সক্রিয় বিজারক? সিলভার। ভেরি 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 গুড। কিভাবে? যে উপরের দিকে অবস্থিত সে বেশি শক্তিশালী বিজারক, তাহলে যে নিচে অবস্থিত সে কম সক্রিয় বিজারক, এই তো, তাই না? তাহলে এই ক্ষেত্রে মনে করো তোমার প্রশ্ন কি হবে, এই এই অপশন গুলোই থাকলো, কম সক্রিয় বিজারকের জায়গায় তোমাকে বলে দিবে কি নিচের কোনটির বিজারণ ক্ষমতা কম। উত্তর কি হবে? ভেরি গুড। বিজারণ ক্ষমতা কম বললেও তোমার উত্তর ডি হবে, কারণ যে কম সক্রিয় বিজারক তার বিজারণ ক্ষমতা কম, ঠিক আছে? তারপরে ধরো তোমাকে এখান থেকে প্রশ্ন কি হবে, এই সেম অপশন, ঠিক আছে? কোনটির বিজারণ বিভবের মান কম বলতো? একটু আগে বিজারণ বিভবের মান কম, মনে আছে কিনা তোমাদের? ভেরি গুড। বিজারণ বিভবের মান কম লিথিয়ামের, ওই যে একটু আগে পড়ছিলাম বিজারণ বিভবের ক্রমবৃদ্ধি অনুযায়ী সক্রিয়তা সিরিজটা সাজানো, তার মানে যদিও উপরের দিকের মৌল সবল বিজারক, কিন্তু এর বিজারণ বিভবের মান কম। এটা একটু লিখে নাও, বিজারণ বিভবের মান কম,
এটা একদম ঠাটা মুখস্থ, এটা বুঝতে যাবে না, বুঝতে গেলে কনফিউজ হয়ে যাবে। মনে রাখবা যে সবল বিজারক তার বিজারণ বিভবের মান কম, কিন্তু লিখে নাও তোমরা এটা, ঠিক আছে? বিজারণ ক্ষমতা বেশি, ঠিক আছে? তোমার প্রশ্ন এভাবে হতে পারে নিচে কোন মূল্যের বিজারণ ক্ষমতা বেশি, এভাবে আসতে পারে নিচে কোনটি বিজারণ বিভবের মান কম, এভাবে আসতে পারে নিচে কোনটি সবল বিজারক, ঠিক আছে? এরপরে এটা বলো তো আরেকটা প্রশ্ন দিই, ঠিক আছে? এটা উত্তর পারো কিনা এখানে। আয়রন সংরক্ষণে নিচের কোনটি পাত্র হিসাবে ব্যবহার হবে বলতো? অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, কপার, লিথিয়াম। এটার উত্তর কি হবে? ভেরি গুড, কপার। কারণ মনে আছে এই এই বক্সটা আমি কি বলেছিলাম, যে উপরের দিকের মৌল পাত্র সংরক্ষণে ব্যবহার করা যাবে না। তাহলে কি উপরের দিকের মৌল হবে না, আয়রন সংরক্ষণে আমি আয়রনের উপরে কোনো মৌল ব্যবহার করতে পারবো না, আমার ব্যবহার করতে হবে আয়রনের নিচের মৌল, যেটা হচ্ছে কপার। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমাদের সবার কাছে এই পয়েন্টগুলো মোটামুটি ক্লিয়ার। এই জিনিসটা একটু খেয়াল করে মুখস্থ করে ফেলো, জিনিসটা একটু কঠিন, কমপ্লিকেটেড, যে সবল বিজারক তার বিজারণ বিভবের মান কম কিন্তু তার বিজারণ ক্ষমতা বেশি, ঠিক আছে? আর আচ্ছা, এখন বলো তো আরেকটা অপশন দিই তোমাদের। ওকে, নিচের কোনটি সবার আগে বিজারিত হবে? সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম এবং সিলভার, সরি গোল্ড। বলো তো উত্তর কি হবে? আমি আচ্ছা ভাইয়া, আমি দেখছি বিজারণ ক্ষমতার বিভব, আমি বলে দেব। ভেরি গুড মৃন্ময়ী রায়, উত্তর উত্তর হবে হচ্ছে অরাম। এটার উত্তর অরাম। মনে না একটু আগে বললাম যে নিচের দিকের মৌলগুলো সবার আগে বিজারিত হবে। আর খেয়াল করে দেখো উপরের দিকের মৌলগুলো সবল বিজারক, তোমরা বলতেছো বিজারকের নেমনিকটা কি? বি বি জানা, বিজারক বিজারণ শেষে জারিত হয় না, তাইলে উপরের দিকের মৌল কিভাবে বিজারিত হবে? তাই না, উপরের দিকের মৌল তো জারিত হবে, বিজারিত হবে তো নিচের দিকের মৌল, বিজারিত হবে অরাম বা সিলভার। ব্যাপারটা ক্লিয়ার? এটা না হঠাৎ করে মনে হয় কি যেহেতু উপরের দিকের মৌলগুলো শক্তিশালী বিজারক তাইলে হয়তো বা তারাই আগে বিজারিত হবে, কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার করলাম, বিজারক আগে জারিত হবে, ঠিক আছে? যে শক্তিশালী বিজারক সে আগে জারিত হবে, সে বিজারিত হয় না ভাই আপুরা, কেমন? তাহলে কোনটি সবার আগে বিজারিত হবে? নিচের দিকে ক্যাটায়ন সবার আগে বিজারিত হয়ে যাবে, ঠিক আছে? কারণ নিচের দিকে ক্যাটায়ন সবার আগে বিজারিত হয়ে যাবে, ক্যাটায়ন নিচের দিকে বেশি শক্তিশালী। ওকে ওকে, তাহলে সবার ক্লিয়ার? আচ্ছা, আমি একটু পরে আর বুঝাই দিচ্ছি। একজন একটা প্রশ্ন করেছিল সাবক্রিয়েটর সিরিজের গুরুত্ব, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি সেই কথাগুলোই রয়েছে এখানটায়, তোমরা একবার একটু রিডিং করে নিও বাসায়, তাহলে তোমরা পারবা, ঠিক আছে? আমি বুঝাই দিছি জিনিসগুলো। এরপর দেখো জারণ অন্তর্বিক্রিয়া বিজারণ অন্তর্বিক্রিয়া, এটা নতুন করে বোঝানোর কিছু নাই, রনি ভাইয়া তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাই দিছে। আমি হচ্ছে যেহেতু তোমাদের একটা আলাদা অধ্যায় আছে 4.7 জারণ অন্তর্বিক্রিয়া বিজারণ অন্তর্বিক্রিয়া, আমি মূল কথাগুলো একটু ছক করে লিখে রেখেছি। আচ্ছা, এটা কম্পেনিয়ন বুকে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে? কম্পেনিয়ন বুকে প্রিন্টিং মিস্টেক আছে, এটা কম্পেনিয়ন বুকে এইখান থেকে তুলে নিবা, ঠিক আছে?
কম্পেনিয়ন বুকেটটা একটু ঠিক করে নিবা এখান থেকে, কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করো, জারণ অন্তবিক্রিয়া বিজারণ অন্তবিক্রিয়া থেকে এটাই বললাম যে এই নাটশেল এটা তোমাদের কম্পেনিয়ন বুকে দেওয়া আছে, কম্পেনিয়ন বুক থেকে একটু দেখা নিবা। ওকে, এরপরে খেয়াল করো, তো লবণ সেতুতে কি কি মৌল ব্যবহার করা হয় এটা পড়তে হবে। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। এর কত ঘনমাত্রা? 0.1 মোল ঘনমাত্রা একটি দ্রবণ ইউ আকৃতির কাঁচ নলে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন হবে। ঠিক আছে, এরপর দেখো লবণ সেতুর বৈশিষ্ট্য কি, এই কয়টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়তে হবে। লবণ সেতুর ভূমিকাগুলো কিন্তু পড়তে হবে। খেয়াল করো, লবণ সেতু দুটি কোষের ভিতর কিরকম সংযোগ স্থাপন করে? পরোক্ষ সংযোগ স্থাপন করে, বর্তনী পূর্ণ করে এবং চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 4.7 পরিচ্ছেদের ভিতরে। আমার বই 572 নম্বর পেজে, তোমার বই কত নম্বর পেজ এটা বলতে পারছি না। ঠিক আছে, এরপরে খেয়াল করো, হ্যাঁ ভাইয়া আপুরা ক্লাসে সাইড টক করো, তোমার অবশ্যই পড়তে কষ্ট হবে। ঠিক আছে, সাইড টক করলে, যারা ক্লাসে সাইড টক করে তাদের পড়তে সবসময় কষ্ট হয়, এটা একটা প্রমাণিত সত্য। লবণ সেতুর বৈশিষ্ট্য, ঠিক আছে, আর ভূমিকায় তাহলে আমরা কি দেখবো? দুইটা জিনিস অবশ্যই দেখব, তিনটা জিনিস দেখো। পরোক্ষ সংযোগকারী হিসাবে ভূমিকা রাখে, বর্তনী পূর্ণ করে, আর চার্জের নিরপেক্ষতা বজায় রাখে। এই তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল করবো। ওকে, এরপর দেখো কোষ বিভাগ, এই তিনটা সমীকরণ বুঝিয়ে দেওয়ার কিছু নাই, এখান থেকে ট্রু ফলস কালকে একটা হবে, আমরা এটা একটু ভালো করে পড়বো। ঠিক আছে, এরপর তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভবের তত্ত্ব কে দিয়েছে? তড়িৎদ্বার বিভবের তত্ত্ব হচ্ছে নার্স দিয়েছে, এটা একটু পড়তে হবে। আমি দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে কিনা? ঠিক আছে, দ্রবণ চাপ বেশি কাদের? যারা অ্যানোড হিসাবে কাজ করবে, অর্থাৎ উপরের দিকের মৌল, মনে আছে? উপরের মৌল এরা কি হিসাবে কাজ করবে? অ্যানোড হিসাবে কাজ করবে, এবং এদের দ্রবণ চাপের মান কি? বেশি। এই যে দেখো, এই ছকটাতে কিন্তু বলে দেওয়া আছে, তাই না? উপরের দিকের মৌল এরা অ্যানোড হিসাবে কাজ করবে এবং এদের দ্রবণ চাপের মান বেশি। দেখেছো, অ্যানোড হিসাবে কাজ করবে এবং দ্রবণ চাপের মান বেশি। ঠিক আছে, এই জায়গা থেকে এই দুইটা জিনিস একটু ভালো করে দেখো, যার দ্রবণ চাপ বেশি সে অ্যানোড হিসাবে কাজ করবে, এবং যার দ্রবণ চাপের মান বেশি তার স্বাভাবিকভাবে কোন চাপের মান কম? অসমোটিক চাপের মান কম। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করবো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, একজন একটা প্রশ্ন আমাকে করেছো, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতা আর বিজারণ বিভবের ডিটেলস বুঝতে চেয়েছো। ভাই আপুরা, এই জিনিসটা আসলে ডিটেলস বোঝাটা তোমার এক্সামের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তুমি একটু খেয়াল করো, মুখস্থ করে ফেলো যে উপরের মৌল শক্তিশালী বিজারক, এর বিজারণ ক্ষমতা বেশি কিন্তু এর বিজারণ বিভব কম। আর তারপরেও তুমি যদি বুঝতে চাও, যেহেতু এটা সবার জন্য দরকার নাই, তুমি এটা পার্সোনালি বুঝতে চেয়েছো, আমি সলভ ক্লাসের শেষে তোমাকে এটা বুঝাই দিতে পারবো। ঠিক আছে, আমি সলভ ক্লাসের শেষে বুঝাই দিব। আচ্ছা, ইএমএফ এর মান কি এখন পর্যন্ত আসলে ওই জায়গাটা আসেই নেই ভাইয়া, এই কারণে ইএমএফ নিয়ে আমি কথা বলি নাই। তারপরে যেহেতু বারবার প্রশ্ন করছো, একই প্রশ্ন বারবার করছো, আমি একটু বলে দিই। দেখো ইএমএফ কোথায় আছে? ইএমএফ এই যে এই জায়গাটায় আছে, তাই না? এই যে এখান থেকে প্রথম 5টা মৌলের ইএমএফ এর মান মুখস্থ করবা। হাইড্রোজেন এই মৌলের ইএমএফ এর মান মুখস্থ করবা, আমি দাগাই দিচ্ছি। ঠিক আছে, প্রথম 5টা মৌল হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে আয়রন, এখান থেকে আর লেড। ঠিক আছে, এই কয়টা মৌলের ইএমএফ এর মান মুখস্থ করবা। তাহলে কোন কয়টা মৌল? প্রথম 5টা দাগাই দিলাম কিন্তু, আর যেন বলো না সবগুলো মুখস্থ করবো, না, এই প্রথম 5টা আয়রন, লেড আর হাইড্রোজেন। ঠিক আছে,
একটা সময় আমরা সবগুলো মুখস্থ করতে বলতাম, কিন্তু রিসেন্ট সালের প্রশ্নগুলো এনালাইসিস করে দেখা গেছে যে সংখ্যাবাচক ইনফরমেশন গুলো একটু কম আসছে। ঠিক আছে, এই কারণে আমরা কমিয়ে দিয়েছি জিনিসটা। এমন না যে সংখ্যাবাচক ইনফরমেশন আসবে না, পড়বা না, এরকম না। পড়ে রাখো, তোমাদের যাদের এবিলিটি আছে তোমরা সবগুলো মুখস্থ করতে পারবা, করো, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু এই কয়টা জিনিস যেন বাদ না যায়। ঠিক আছে, এই প্রথম পাঁচটা, আয়রন, লেড এবং হাইড্রোজেন, এগুলো হচ্ছে তোমার মুখস্থ করতেই হবে। ওকে, এই পাঁচটা জিনিসের মান মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোন টপিক? এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজের ভিতরে আছে। ঠিক আছে, সারণী 4.4, সারণী 4.4 খুঁজে বের করলেই তোমরা এই টপিকটা পেয়ে যাবে। আচ্ছা, আর কিছু আছে? ওকে, এরপরে আসি তড়িৎদ্বার বিভব এবং ধাতু সক্রিয়তা সিরিজ। এই চ্যাপ্টারে যা কিছু কঠিন ছিল, যা কিছু বুঝার ছিল, সব শেষ। এখন যে সিম্পলি তোমরা হচ্ছে মুখস্থ করে যাবা। ঠিক আছে, জাস্ট একবার একটু রিডিং করলেই পারবে। এখন জিনিসগুলো এত সহজ। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি আগাবো। দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম এটা ঘনমাত্রা 1 মোল, তাপমাত্রা 25°C বা 298 কেলভিন, বিভবের মান 0 ভোল্ট এবং প্লাটিনাম পাতের ধাতু সংস্পর্শে চালনা করা হয়। এই চারটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে। ঠিক আছে, ঘনমাত্রা 1 মোল, 25°C তাপমাত্রা, 298 কেলভিন এবং 0 ভোল্ট, সাথে আমরা ইউজ করে থাকি প্লাটিনাম তড়িৎদ্বার। ওকে, এরপর দেখো, গৌণ বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার এর উদাহরণ কি কি আছে। তোমার বিভিন্ন বইয়ের কিছু উদাহরণ আমি কম্বাইন করে দিয়েছি, সেই কম্বাইন্ডের উদাহরণগুলো পড়ো। ক্যালোমিন তড়িৎদ্বার, সিলভার সিলভার ক্লোরাইড, কুইন হাইড্রোজেন এবং গ্লাস তড়িৎদ্বার। ঠিক আছে, এই চারটা উদাহরণের নাম একটু মুখস্থ করে ফেলবে। এরপরে দেখো, ধাতু সক্রিয়তা সিরিজ থেকে কি পড়তে হবে বলে দিয়েছি। এই কথাগুলো, এই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাসের ভিতরে বলে দিয়েছি। ঠিক আছে, এই জেনে রাখো ইনফরমেশন। দেখো তোমাদের আমার 580 নাম্বার পেজে, তোমার কত নাম্বার পেজ একটু দেখে নাও, একবার একটু রিডিং করো। এটাও তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে অলরেডি, নতুন করে কিছু বলার মতো নাই। ওকে, ধাতুক্ষয় এবং অ্যানোডিক জারণ। এই ধাতুক্ষয় এবং অ্যানোডিক জারণ, এটা না তোমরা একটু কম্পেনিয়ন বুক থেকে পড়ো। ঠিক আছে, কম্পেনিয়ন বুক থেকে পড়ো, কারণ এখানে নতুন বই পুরাতন বইয়ের তথ্যে কিছু ডিসক্রিপেন্সি আছে। কম্পেনিয়ন বুকের সব তথ্যগুলো তোমাদের একসাথে কম্বাইন করে দেওয়া রয়েছে। কেমন, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করো, মরিচার সংকেত আমরা সবসময় পড়ে এসেছি Fe2O3 ইন্টু NH2O। এন এর মান হচ্ছে তোমার 1 থেকে 3, এরকম পড়ে আসছি। হাজারি সালে একেবারে রিসেন্ট এডিশনের বইয়ে এন এর মান বলা হয়েছে 3। ওকে, আচ্ছা, আর এইখানে দেখো, এইটা ধাতুক্ষয় একটি অ্যানোডীয় জারণ প্রক্রিয়া, এর কারণ 4টি, এটা বিপসারের বই একটা ইনফরমেশন। তোমরা এটা কম্পেনিয়ন বুকের অতিরিক্ত লেখকের তথ্যের অংশে পাবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কারণে আমি এটা তোমাদের লেকচারে ইনক্লুড করে দিয়েছি। কি কি বিষয়ের উপরে অ্যানোডীয় জারণ বা ধাতুক্ষয় নির্ভর করে, ধাতুর সক্রিয়তা, ভেজালের উপস্থিতি, বায়ু এবং জলীয় বাষ্প এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতি, এই চারটা বিষয়ের উপরে নির্ভর করে। ঠিক আছে, এরপর দেখো, গিবসের মুক্ত শক্তি, এত বড় কিছু আমরা করতে পারি, আবার আমরা একটা লাইন দিয়ে মনে রাখতে পারি। সেটা কি, ডেল্টা জি এর মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। যদি শুধুমাত্র এই একটা লাইন মনে রাখি তাহলে কিন্তু আমার পুরা জায়গাটা মনে থাকবে। তাহলে ডেল্টা জি এর মান নেগেটিভ মানে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। তাহলে তোমরাই আমাকে বলো, ডেল্টা জি এর মান পজিটিভ মানে বিক্রিয়া কিরকম হবে, স্বতঃস্ফূর্ত হবে নাকি অস্বতঃস্ফূর্ত হবে? ডেল্টা জি এর মান পজিটিভ মানে বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, তাহলে ডেল্টা জি এর মান নেগেটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে।
এরপরে দেখো কোষ বিভবের সংজ্ঞা। এই টপিকের মধ্যে থেকে একটা ভিতর ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কোষের ইএমএফ কিসের কিসের উপর নির্ভর করে। দেখো ইএমএফ তিনটা জিনিসের উপর নির্ভর করে, কি কি? প্রকৃতি, দ্রবণে আয়নের ঘনমাত্রা, দ্রবণের তাপমাত্রা। তাহলে কোষের ইএমএফ কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রকৃতি, দ্রবণে আয়নের ঘনমাত্রা, দ্রবণের তাপমাত্রা। ওকে, প্রকৃতি, আয়নের ঘনমাত্রা, দ্রবণের তাপমাত্রা। মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে? পরে যেন তোমার বই পড়তে না হয়। এখন দেখো একটু আগে আমরা বলছিলাম না ডেল্টা জি এর মান ঋণাত্মক মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। এখানটায় দেখো ই সেলের মান যদি ধনাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। তার মানে ডেল্টা জি আর ই সেল কিন্তু সেম না, দুইটা আলাদা। এটা একটু খেয়াল রেখো, কনফিউজ করো না। ডেল্টা জি এর মান ঋণাত্মক মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর ই সেলের মান পজিটিভ মানে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। কেমন? এরপরে দেখো কয়েকটি কোষে ইএমএফ এর মান এটা পড়তে হবে। কিভাবে পড়বো আমরা? একটা নেমোনিক বানাই। নেমোনিকটা কি? ছোট থেকে বড় সাজাবো আমরা, ঠিক আছে? ছোট থেকে বড় সাজায় আমরা যে নেমোনিকটা পাইলাম সেটা হচ্ছে ফুয়াদ ড্রাইভ করে ল্যাম্পপোস্ট ভেঙে ফেললো, ঠিক আছে? আমাদের সময় একজন গায়ক ছিল, বুঝছো? ওর নাম ছিল ফুয়াদ, চুল একদম ঝাঁকড়া ঝাঁকড়া, কোকড়া কোকড়া, দেখলেই মনে হতো এই লোক একটা ঝামেলা করবে, বুঝছো? ফুয়াদ ড্রাইভ করে ল্যাম্পপোস্ট ভেঙে ফেললো। এই নেমোনিকটা তোমার কম্পেনিয়ন বুকে নাই, লিখে নাও। ওকে, ফুয়াদ ড্রাইভ করে ল্যাম্পপোস্ট ভেঙে ফেললো। ফুয়াদ দিয়ে আমরা বলবো ফুয়েল সেল, যার ইএমএফ এর মান হচ্ছে 1.2.3। আচ্ছা সরি, এটা অনুচ্ছেদ হচ্ছে 4.10। 4.10 অনুচ্ছেদে পাবা তোমরা। ফুয়াদ ড্রাইভ করে ল্যাম্পপোস্ট ভেঙে ফেললো। ফুয়াদ দিয়ে আমরা কি বুঝবো? দেখো ফুয়াদ দিয়ে আমরা বুঝবো ফুয়েল সেল। ফুয়েল সেলের ইএমএফ এর মান 1.234। ড্রাইভ দিয়ে আমরা বুঝবো ড্রাই সেল, এর ইএমএফ এর মান 1.5। কোরেতে আমরা বুঝবো কার বা লেড ব্যাটারি, এর ইএমএফ এর মান হচ্ছে 2 ভোল্ট। ল্যাম্পপোস্ট দিয়ে আমরা বুঝবো ল্যাপটপ, এর ইএমএফ এর মান 3.7। দেখো বাকি থাকে দুইটা ব্যাটারি, একটা হচ্ছে ক্যালকুলেটরের সিলভার ব্যাটারি আর একটা হচ্ছে ক্যালকুলেটর এর লেড ব্যাটারি, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের একটু আলাদা করে মুখস্থ করতে হবে। এই দুইটা থেকে কালকে ডেইলি এক্সামে একটা প্রশ্ন হবে, কেমন? এটা হচ্ছে 4.10-এ ফুয়াদ ড্রাইভ করে ল্যাম্পপোস্ট ভেঙে ফেললো। সরি 4.9, সরি ভাই, এটা আমি একটু ভুল বলে ফেলছি, ভুলে 4.9 হবে। এরপর চলে আসে 4.11। ওকে, 4.11-তে দেখো তড়িৎদ্বার বলতে সাধারণত কাদেরকে বোঝানো হয়? তড়িৎদ্বার বলতে বোঝানো হয় হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডকে। ওকে, তড়িৎদ্বার বলতে কাদেরকে বোঝানো হয়? তড়িৎদ্বার বলতে বোঝানো হয় হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডকে। তাহলে তড়িৎদ্বার কয় প্রকার আসলে? এটা দিয়েও দুই প্রকার, ঠিক আছে? কিন্তু খেয়াল করো অর্ধকোষ কয় প্রকার? অর্ধকোষ হচ্ছে 5 প্রকার। ওকে, অর্ধকোষ গুলো কি কি? ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতুর অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ এবং জারণ বিজারণ অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ। এটা 4.11 পরিচ্ছেদ, ঠিক আছে? 4.11 তড়িৎদ্বার ও এর প্রকারভেদ। ওকে, এখন খেয়াল করে দেখো কোথাও কোথাও বলা হয়েছে অর্ধকোষ 5 প্রকার। অর্ধকোষ 5 প্রকারই, কিন্তু কোথাও কোথাও দেখো এই একটা কথা নিয়ে কনফিউজ করা হয়েছে। তড়িৎদ্বার বলতে অর্ধকোষকে বোঝানো হয়, ঠিক আছে? মাঝে মধ্যে তুমি এমন অপশন পাবা যখন তোমার অপশনের ভিতরে 2 থাকবেই না, এরকম অপশন দিবে 3, 4, 5, 6। তখন তুমি মনে করবা যে প্রশ্ন করছে সে এই জায়গাটা দেখে করেছে, যে তড়িৎদ্বার বলতে অর্ধকোষকে বোঝানো হয়। তোমার কাছে আসলে অর্ধকোষের প্রকারভেদ চাওয়া হয়েছে 5, ঠিক আছে? কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার অপশনে 2 প্রকার থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎদ্বার কয় প্রকার? তড়িৎদ্বার 2 প্রকার, অ্যানোড এবং ক্যাথোড, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তড়িৎদ্বার থাকবে অপশনে 2 প্রকার থাকবে, তড়িৎদ্বার 2 প্রকার। ওকে, এরপর দেখো অর্ধকোষের নাম এবং অর্ধকোষের উদাহরণ। এই ছকটা তোমাদের কম্পেনিয়ন বুকে আছে, এটা একটু পড়ে নিবা। এরপর দেখো এক প্রকোষ্ঠ এবং 2 প্রকোষ্ঠ বিশিষ্ট রাসায়নিক কোষ। মনে রাখবা তড়িৎ রাসায়নিক কোষ সবসময় কয় প্রকার? 2 প্রকার।
খেয়াল করে রাখো। তড়িৎ রাসায়নিক কোষ গঠনের দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। স্বতঃস্ফূর্ততার দিক থেকে কয় প্রকার? দুই প্রকার। এরপরে দেখো প্রাইমারি কোষ, সেকেন্ডারি কোষ, এটাও দুই প্রকার। তার মানে কি, তড়িৎ কোষ আসলে আমরা কি দিয়ে দিব? তড়িৎ কোষ আসলে আমরা দিয়ে দিব তড়িৎ কোষ দুই প্রকার। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো পড়তে হবে। এখানে একটা লাইন আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করি, দেখো গ্যালভানিক কোষকে ভোল্টাইক কোষও বলা হয়ে থাকে। তড়িৎ রাসায়নিক কোষ মানে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। মনে রাখবা সরল ভোল্টাইক কোষ কিন্তু আলাদা, ঠিক আছে? সরল ভোল্টাইক কোষ হচ্ছে এই ভোল্টাইক যে কোষ তারও সিম্পলিফাইড ভার্সন হচ্ছে সরল ভোল্টাইক কোষ, ঠিক আছে? দুইটা কনফিউজ করো না। ভোল্টাইক কোষ দেখো গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? আর সরল ভোল্টাইক কোষ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? দেখো সরল ভোল্টাইক কোষ কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট। সো এই প্রশ্নটা কনফিউজ করো না, ওকে? আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষের ইউনিভার্সাল উদাহরণ হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। শুষ্ক কোষ বা ড্রাই সেল হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ইউনিভার্সাল উদাহরণ। ড্রাই সেল যতক্ষণ আছে আর কি অপশন আসলে তোমার দেখার দরকারই নেই। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ উদাহরণ নিচের কোনটি? ড্রাই সেল থাকলে চোখ বন্ধ করে তোমরা দিয়ে দিবা ড্রাই সেল, কেমন? আচ্ছা, বাদ বাকি উদাহরণগুলো পড়ে নিয়ে এটা বুঝাই দেওয়ার বুঝে নাই, এই জায়গাটা একটু কনফিউশন লাগতে পারে দেখে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কেমন? এরপরে দেখো এই জায়গাগুলো থেকে শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়বা, ঠিক আছে? তোমাদের যে দাগানো বইয়ের পিডিএফটা প্রোভাইড করা হয়েছে 4.1.4.1 এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ, কিছু লাইন আমি দাগিয়ে দিয়েছি, যেরকম ডাউনের পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, ঠিক আছে? এরপরে দেখো ওই একই পরিচ্ছেদে অপচয় রোধের একটা কথা বলা আছে, যে অপচয় রোধের জন্য নিলসন সেল ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডে, ঠিক আছে? এরপরে দেখো আরেকটা কথা বলছে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801, কিন্তু সোডিয়াম ধাতুর স্ফুটনাঙ্ক 883। এটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো ঠিক আছে, যে জিনিসগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে ওগুলো পড়বে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। এরপর দেখো লেড, এখানটায় রিচার্জেবল ব্যাটারি, লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে? এখানটা তোমাদের একটা কমন কনফিউশন হয়, আপু রিচার্জেবল ব্যাটারির হেডিং এ আপনি কম্পানিয়ন বুকে বলছেন লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে? কিন্তু লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে? কিন্তু লিথিয়াম ব্যাটারি তো রিচার্জেবল না। মনে রাখবে লিথিয়াম ব্যাটারি যদিও এটি রিচার্জেবল ব্যাটারি এই হেডিং এর আন্ডারে আলোচনা করা হয়, কিন্তু লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, এটা নিয়ে কনফিউজ করো না, ঠিক আছে? লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, কিন্তু একে রিচার্জেবল ব্যাটারির আন্ডারে আলোচনা করা হয়, ওকে? এবং এবারে যে নোবেল পেয়েছে সে কিন্তু রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছে। তুমি একটু গুগল করে দেখে নিও, নামটা আমার মনে নেই, ঠিক আছে? রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি বর্তমানে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এটা যেহেতু তোমাদের বইয়ে এখনো ইনক্লুড করা হয়নি, তোমাদের জন্য লিথিয়াম ব্যাটারি এখনো রিচার্জেবল না, ওকে? লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না। এরপরে খেয়াল করে দেখো, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করো, সেকেন্ডারি ব্যাটারি গুলো সাধারণত গ্যালভানিক কোষ হিসাবে কাজ করে, কিন্তু এটি রিচার্জের সময় ইলেকট্রোলাইটিক কোষ শ্রেণীভুক্ত হয়ে থাকে, ওকে? সেকেন্ডারি ব্যাটারি গুলো কি কোষ? গ্যালভানিক, কিন্তু রিচার্জের সময় এরা কি কোষ? এরা রিচার্জের সময় ইলেকট্রোলাইটিক কোষ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি,
আচ্ছা, তোমরা আসলে এত সাইড টক করতেছো, বুঝছো? আমি এই ক্লাস থেকে ক্লাসে বলা কোনো কথা তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাও, আপু বুঝি নাই, আমি কমেন্ট বক্সে তোমাদের কমেন্টে রিপ্লাই করব না। এত সাইড টক করতেছো, সাইড টকের একটা লিমিট থাকে, ঠিক আছে? একটা নির্ধারিত লিমিট থাকে যে আমি, আচ্ছা ঠিক আছে, একটু একটু কথা বলাই যায়, কিন্তু এরকম এক্সেস লেভেলের সাইড টক আসলে কোনো ব্যাচকে আমি করতে দেখিনি। ওকে, ক্লাসে বলা কথা তুমি বলে দেখো, আমি কমেন্ট বক্সে একটা কমেন্টের রিপ্লাই করবো না। তোমাদের ক্লাসে কোনো কথা যদি সমস্যা হয়ে থাকে, ক্লাস লেকচারে যাবা, লেকচার টেনে টেনে দেখবা যে ক্লাসে কোথায় বলা হয়েছে, তারপর নিজের কনফিউশন নিজে ক্লিয়ার করবা। লেড স্টোরেজ ব্যাটারি, এইখানটায় দেখো আমি এই যে রিচার্জেবল ব্যাটারির হেডিং এ তোমাদের বইয়ে যে তিনটা ব্যাটারি বলা হয়েছে, একটা হচ্ছে তোমার লেড স্টোরেজ ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম আয়ন স্টোরেজ ব্যাটারি, ঠিক আছে? এই তিনটা ব্যাটারি থেকে ভিতরে যে ইনফরমেশন গুলো পড়তে হবে, সেই ইনফরমেশন গুলো একটি চার্ট আকারে কম্পেনিয়ন বুকে দিয়ে দিয়েছে, তোমরা এটা কম্পেনিয়ন বুক থেকে পড়লেই হবে, ঠিক আছে? বইয়ে অনেক ডিটেইলসে বলা আছে, তো তোমরা এই জিনিসটা একটু কম্পেনিয়ন বুক থেকে দেখে নিও, এখানে আলাদা করে বোঝানোর কিছু নেই। শুধু একটা জিনিস মনে রাখবা, এটা একটু লিখে নাও, লেড স্টোরেজ ব্যাটারি ক্যাথোডে যে লেড অক্সাইড ব্যবহৃত হয় এর আরেকটা নাম হচ্ছে লিথার্জ, এটা একটু লিখে নাও, ঠিক আছে? লেড স্টোরেজ ব্যাটারি ক্যাথোডে যে আলাদা ব্যাটারি ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে রিচার্জ, লিথার্জ, সরি। এরপর দেখো লেড স্টোরেজ এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা 4.16। এখানে দেখো আমি একটা নিউমোনিক দিয়েছি তোমাদের জন্য, এই নিউমোনিকটা তোমাদের কম্পেনিয়ন বুকে আছে, সেটা হচ্ছে নোমানের চার্জ লাইট ইজিলি রিচার্জেবল। নোমান দিয়ে আমরা বুঝবো, এখানে দেখো নিচে 1 নাম্বার কেন লিখেছি দেখো, 1 নম্বরে দেখো নোমান দিয়ে বুঝি আমরা নিম্ন অভ্যন্তরীণ রোধ, তাই না? নোমান দিয়ে আমরা বুঝবো নিম্ন অভ্যন্তরীণ রোধ, এটা 1 নাম্বার পয়েন্ট, তাই এটি 1। চার্জ লাইট দিয়ে দেখো রিচার্জেবল ব্যাটারি চার্জ লেভেল পরিমাপ করা যায়, এটি 3 নাম্বার পয়েন্ট, তাই এটা 3। এরপরে দেখো ইজিলি, ঠিক আছে, ইজিলি মানে সহজ প্রাপ্যতা, এটা 4 নাম্বার পয়েন্ট, এবং রিচার্জেবল হচ্ছে 2, ঠিক আছে? নোমানের চার্জ লাইট ইজিলি রিচার্জেবল। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকেই বলতেছো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কনফিউজ করে ফেলছো। খেয়াল করো আপু, লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু সেম না। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় তোমাদের এই যে মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো জায়গায়, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি তোমার রিচার্জেবল, কিন্তু লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, ঠিক আছে? লিথিয়াম এই রিচার্জেবল না, লিথিয়াম ব্যাটারি কোথায় ব্যবহৃত হয় দেখো, ক্যালকুলেটর, ঘড়ি এবং হার্টের পেসমেকার হিসাবে এই রিচার্জেবল না মানে নন রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। তোমরা কি কখনো হাতের ঘড়িটা রিচার্জ করো? এটা সোলার ওয়াচ হলে ওটা আলাদা, কিন্তু হাতে ঘড়ি কিন্তু রিচার্জ করি না, বা ক্যালকুলেটরটাও কিন্তু রিচার্জ করি না, ঠিক আছে? হার্টের পেসমেকার কিন্তু 5 থেকে 10 বছর পর পর তোমার লিথিয়াম ব্যাটারি কিন্তু চেঞ্জ করে ফেলতে হয়, ঠিক আছে? লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না। ওকে, সুবিধা অসুবিধা হেডলাইন পড়ো, আর ভিতর থেকে আমি দাগিয়ে দিয়েছি দেখো, নিম্ন অভ্যন্তরীণ রোধের ভিতরের পয়েন্টে দেখো লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.001 ওহম, ঠিক আছে? লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.001, আর রিচার্জেবল ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, সরি, লিথিয়াম ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? লিথিয়ামের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 100। এই দুটি ইনফরমেশন একটু ভিতর থেকে তোমার পড়তে হবে, কেমন? এরপরে দেখো লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধা সমূহ। লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধা কি? এ ভাই আয় পড়ি, এটা হচ্ছে অ্যাসিড বার্ন বিপদ, ঠিক আছে? এতে অ্যাসিড বার্ন বিপদ, এটা কয় নাম্বার পয়েন্ট? 1 নাম্বার। ভাইতে ভারী, ভারী হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এখানে দেখো ভারীর ভিতর থেকে শুধু এই ইনফরমেশনটা পড়বো আমরা, ব্যাটারির ওজন 30 থেকে 60 পাউন্ড হয়ে থাকে, ঠিক আছে? ইতে হচ্ছে ইলেকট্রোলাইট লেভেলের সমস্যা, 3 নাম্বার পয়েন্ট। এরপর দেখো আয়ে কিছু নাই, পথে পড়ি, এটা তোমাদের কম্পেনিয়ন বুকে দেওয়া আছে, ঠিক আছে? পথে হচ্ছে পরিবেশ দূষণ, এটি 5 নাম্বার পয়েন্ট। আর রিতে হচ্ছে রিচার্জের সময় দাহ্য হাইড্রোজেন গ্যাস নির্গমন হয়, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে?
এই 5টা পয়েন্ট একটু ভালো করে পড়বো আমরা। ওকে, লেট স্টোরেজ ব্যাটারির অসুবিধা সমূহ। অ্যাসিড বার্ন বিপদ, রিচার্জের সময় ডাব্জা হাইড্রোজেন নির্গত হয়, ইলেকট্রোলাইটের লেভেলের সমস্যা, ভারী এবং পরিবেশ দূষণ। একটু মুখস্থ করে ফেলবো আমরা। ওকে, লিথিয়াম ব্যাটারির সুবিধাটা তোমাদের ভিতরে ডিটেলসে পড়তে হবে, কেমন? এটার কোনো নেমোনিক নাই, আর এই ভিতরে তথ্যগুলো থেকে অনেক ট্রু ফলস হতে পারে। যেরকম একটা জিনিস দেখো, মোটর গাড়িতেও কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবো আমরা, কেমন? লেড ধাতু, নিকেল ধাতু তো আমরা ব্যবহার করি মোটর গাড়িতে, মোটর গাড়িতেও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারি। ওকে, এরপরে দেখো পরিবেশ দূষণ। লিথিয়াম ব্যাটারি পরিবেশ দূষণ করে না, এটি তুলনামূলক কম বর্জ্য হিসেবে মাটিতে যুক্ত হয়। এরপরে দেখো পাওয়ার, কার পাওয়ার বেশি? লিথিয়াম ব্যাটারির পাওয়ার বেশি এবং লিথিয়াম ব্যাটারি দীর্ঘস্থায়িত্ব। ঠিক আছে, পাওয়ারও বেশি, এটি বেশি দীর্ঘস্থায়িত্ব। এই জায়গাটুকু একটু ভিতরে ভালো করে রিডিং করে নেবো আমরা। লিথিয়াম ব্যাটারির অসুবিধার সময় 1 নাম্বার রিচার্জেবল না, এটা বলে দিলাম। 2 আর 3 নাম্বার পয়েন্ট মনে রাখবো, মেয়েরা লিপস্টিক দেয় না, লিপস্টিক দিয়ে। ঠিক আছে, লিতে দেখো বিপজ্জনক লিক হয়ে যায়, আর স্টিকে দেখো কমার্শিয়াল স্টোর করতে অসুবিধা হয়। ওকে, এটা 4.16.1 আছে। আচ্ছা না, নেট এটা হচ্ছে তোমাদের কমেন্ট দেখি বুঝছো যে তোমরা আসলে কি করতেছো। এরপরে দেখো লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা এভাবে একটু পড়ে নিবা। ওকে, এরপরে দেখো ফুয়েল সেল এবং এর প্রকারভেদ 4.17। ফুয়েল সেল এর সংজ্ঞা, ফুয়েল সেল এক প্রকার গ্যালভানিক কোষ, এটা ট্রিপোস্টান ইম্পর্টেন্ট। আর গুহসারের বইয়ে ফুয়েল সেলকে বলা হয়েছে ফ্লো ব্যাটারি। ঠিক আছে, গুহসারের বইয়ে ফুয়েল সেলকে বলা হয়েছে ফ্লো ব্যাটারি, খুবই গুরুত্বপূর্ণ। ফুয়েল সেল এক প্রকার গ্যালভানিক কোষ এবং গুহসারের বইয়ে ফ্লো ব্যাটারি বলা হয়েছে। ওকে, এরপর দেখো ফুয়েল সেলে কোনগুলোকে আমি ব্যবহার করতে পারবো না, ব্যবহার করা যাবে না। কোনগুলোকে ফুয়েল সেলে ব্যবহার করা যাবে না হচ্ছে মিথেন, ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলোকে ফুয়েল সেলে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে না। এরপর দেখো ফুয়েল সেলে হাইড্রোজেন, এই জায়গাগুলো থেকে শুধু দাগানো অংশগুলো পড়বো আমরা। ওকে, এই জিনিসগুলো না এই চ্যাপ্টারে না, ঠিক আছে? যেরকম সংশ্লেষ গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাসের সংকেত কি, এগুলো কিন্তু তোমরা জৈব যৌগ চ্যাপ্টারে পড়ছো, তাই না? তারপরও যেহেতু এই তথ্যগুলো এই চ্যাপ্টারে রয়েছে, সেহেতু আমরা একটু এই চ্যাপ্টার পড়ার সময় সংশ্লেষ গ্যাসের সংকেত এবং ওয়াটার গ্যাসের সংকেত একটু দেখে নিব, কেমন? ফুয়েল সেল এবং ব্যাটারির গঠনগত পার্থক্য ওই একই পরিচ্ছেদে 4.17 মধ্যেই আমি এখনো কিন্তু রয়েছি। ঠিক আছে, 4.1 সাথেই পাবো ফুয়েল সেল এবং সাধারণ ব্যাটারির গঠনগত পার্থক্য। এটা 3 নাম্বার পয়েন্টটা দেখো। ফুয়েল সেলের জীবনী কাল ফুয়েল প্রবাহের উপর নির্ভরশীল এবং অনির্দিষ্ট। তার মানে কি, একটা ফুয়েল সেলে যতদিন ধরে তুমি ফুয়েলের ফ্লো দিচ্ছ ততদিন ধরে কিন্তু সেই ফুয়েল সেলটা তোমাকে সার্ভিস দিবে। এই কারণে বলা হয় ফুয়েল সেলের জীবনীকাল অসীম। সাধারণ ব্যাটারির জীবনীকাল নির্দিষ্ট, কিন্তু ফুয়েল সেলের জীবনীকাল হচ্ছে অসীম। ওকে, এরপর দেখো ফুয়েল সেল কয় প্রকার? ফুয়েল সেল 2 প্রকার। সেই 2 প্রকার কি কি? হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল এবং মিথানল অক্সিজেন ফুয়েল সেল। যদি কোনো ক্রাইটেরিয়া না বলে শুধু বলে ফুয়েল সেল কয় প্রকার, তখন তুমি দিবে ফুয়েল সেল 2 প্রকার। ঠিক আছে, কি কি? হাইড্রোজেন অক্সিজেন, মিথানল অক্সিজেন। কিন্তু তোমার যদি প্রশ্ন করে ইলেকট্রোলাইট ও তাপমাত্রার উপর ভিত্তি করে ফুয়েল সেল কয় প্রকার, বা ইলেকট্রোলাইট ভিত্তিক ফুয়েল সেল কয় প্রকার, তখন তোমার উত্তর কয় প্রকার হবে? দেখো 1, 2, 3, 4, 5, 6, তখন তোমার উত্তর হবে কিন্তু 6 প্রকার। এটা একটু খেয়াল করো, ঠিক আছে? আর গুহ স্যারের বইয়ে আরেকটা কথা বলা আছে তাপমাত্রার উপর, শুধুমাত্র তাপমাত্রা। ঠিক আছে, শুধু তাপমাত্রা, আর কিছু নেই। যদি শুধু তাপমাত্রা বলে তাহলে ফুয়েল সেল হবে 4 প্রকার। এটা একটু লিখে নাও, শুধু তাপমাত্রা হলে ফুয়েল সেল 4 প্রকার। ওকে, এরপর দেখো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলকে আমরা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বলে থাকি, এটা ফুল ফর্মটা লাগবে। আর মিথানল অক্সিজেন ফুয়েল সেলে আমরা ডিএমএফসি, ডিরেক্ট মিথানল ফুয়েল সেলও বলে থাকি। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই যে মিথানল অক্সিজেন ফুয়েল সেলে আগে পলিমার মেমব্রেন ব্যবহৃত হতো, সরি, আগে ইলেকট্রোলাইট হিসাবে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হতো আগে, কিন্তু এখন আর এটা ব্যবহার করা হয় না। এখন মিথানল অক্সিজেনে ফুয়েল সেলে পলিমার মেমব্রেন ব্যবহার করা হয়। দেখো এই ছকেও কিন্তু মিথানল অক্সিজেন ফুয়েল সেলে ইলেকট্রোলাইট কে দেখো পলিমার মেমব্রেন। ঠিক আছে, এটা একটু খেয়াল করে বলবো।
এই অর্ধবিক্রিয়া কোনোটাই তোমাদের জন্য দরকার নাই, একটা অর্ধবিক্রিয়াও লাগবে না, কিন্তু এই প্রথম তিনটা চার্ট তোমাদের পড়তে হবে। এটা বুঝাই দেওয়ার কিছু নাই। তাপমাত্রা মুখস্থ করবা, বিজারক জারক মুখস্থ করবা। খেয়াল করো, বিজারক জারক সবার সেম, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, শুধুমাত্র মিথানল অক্সিজেনটাই আলাদা। এর বিজারক মিথানল আর জারক হচ্ছে অক্সিজেন। ওকে, এই জিনিসটা একটু দেখো, মিথানল অক্সিজেন ফুয়েল সেল, এরপরে হচ্ছে বিজারক মিথানল আর জারক হচ্ছে অক্সিজেন। এরপর দেখো ফুয়েল সেলের অ্যানোড, ক্যাথোড এবং ফুয়েল ব্যাটারির মধ্যে তুলনা 4.17.1। আচ্ছা, তোমাদের কমেন্ট দেখতেছি। ওকে, মানে তোমাদের অবস্থা হচ্ছে এরকম, আমি যদি তোমাদের কমেন্টের দিকেও তাকাই, তোমাদেরকে জবাবদিহি করে তারপর তাকাইতে হবে যে আমি কেন কমেন্টের দিকে তাকাইছি। মানে এত উদ্ধত ব্যাচ আমি আমার লাইফে দেখি। ফুয়েল সেলের অ্যানোড, ক্যাথোড এবং ফুয়েল ব্যাটারির মধ্যে তুলনা। এখান থেকে দেখো 2 নাম্বার পয়েন্টটা পড়বা, গ্রাফাইট কার্বন নির্মিত অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয়ে থাকে। তার মানে কি, ফুয়েল সেলের অ্যানোডও গ্রাফাইট, ফুয়েল সেলের ক্যাথোডও কিন্তু গ্রাফাইট। ঠিক আছে, ফুয়েল সেলের অ্যানোডও গ্রাফাইট, ফুয়েল সেলের ক্যাথোডও গ্রাফাইট। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোডে গ্রাফাইট নির্মিত কণা ব্যবহার করা হয়ে থাকে। এবং এইখানটায় দেখো সক্রিয়ণ শক্তি হ্রাসের জন্য কি ব্যবহার করা হয়, প্লাটিনাম এবং নিকেল ব্যবহার করা হয় সক্রিয়ণ শক্তি হ্রাসের জন্য। তাহলে তোমাকে যদি প্রশ্ন হয় ফুয়েল সেলের অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, গ্রাফাইট। ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়, গ্রাফাইট। প্রভাবক কি, প্লাটিনাম বা নিকেল। এখন দেখো অ্যানোডে জ্বালানি হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়, তখন কিন্তু আর গ্রাফাইট না, অ্যানোডে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় হাইড্রোজেন অথবা মিথানলের দ্রবণ। আর জারকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এটা কিন্তু জ্বালানি। ঠিক আছে, এরপরে দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা থেকে শুধুমাত্র এই উচ্চ কার্যক্ষমতা পড়বা। আপু ইম্পর্টেন্ট কিনা এটা আমার তো মনে হয় পড়া উচিত, আমার পড়া উচিত মনে হয় দেখে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। পড়বা কিনা এটা তোমাদের উপর নির্ভর করবে, পড়লে চান্স পাবা কি চান্স পাবা না এটাও তোমাদের উপরে নির্ভর করবে। আমাদের পড়ানো না, আমরা পড়াই যাচ্ছি, পড়বো কি পড়বো না, আসবে কি আসবে না, এগুলো তোমাদের উপর ডিপেন্ড করবে। উচ্চ কার্যক্ষমতা, হাইড্রোজেন ফুয়েল সেলে দেখো বন্ধন শক্তি কত পার্সেন্ট জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, 75%। ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেলে কর্মদক্ষতা যদি আসে তাহলে এটা হবে 98%। ঠিক আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হচ্ছে 40%, কার ইঞ্জিনে মাত্র 25% শক্তি ব্যবহৃত হয়। হাইড্রোজেন ফুয়েল সেলে বন্ধন শক্তি 75% ব্যবহারযোগ্য বিদ্যুতে রূপান্তরিত হয়, কয়লা ভিত্তিকে 40%, গ্যাসোলিনে 25%, কিন্তু যদি তোমার ফুয়েল সেলের কর্মদক্ষতা বলে উত্তর হবে 98%। ঠিক আছে, এরপর দেখো এই জায়গাটা অ্যামোনিয়া, এই জায়গাটা থেকে তোমাদের কালকে এক্সামে 2 থেকে 3টা প্রশ্ন হবে। কেমন, অ্যামোনিয়া দেখো মূত্রে বর্জ্য হিসাবে অ্যামোনিয়া আসে না, মূত্রে বর্জ্য পদার্থ হিসাবে অ্যামোনিয়া আসে। মূত্রে বর্জ্য হিসাবে অ্যামোনিয়া থাকে। তাহলে দেখো বর্জ্য পানি, শিল্প বর্জ্য পানিতে অ্যামোনিয়া, সামুদ্রিক পানিতে অ্যামোনিয়া থাকতে পারে। এরপর দেখো রক্ত, মনে রাখবা রক্তে থাকে কার্বন ডাই অক্সাইড কিন্তু রক্তের সিরামে থাকে পটাশিয়াম। এই জিনিসটা একটু আলাদাভাবে খেয়াল করো, রক্ত বললে রক্তে কোন আয়ন থাকে, বাইকার্বনেট বা কার্বন ডাই অক্সাইড, আর রক্তের সিরামে থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন। ঠিক আছে, এরপরে খেয়াল করো দুধ খেলে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে তোমরা ডাক্তার হবা, ডাক্তার হলে ফার্মাসিউটিক্যালস দ্রব্য তোমরা কি করবা, প্রেসক্রাইব করবা। তাহলে আয়োডিন খেলেও বুদ্ধি বাড়ে, দুধে কি থাকে, আয়োডিন, ফার্মাসিউটিক্যালসে কি থাকে, আয়োডিন। কেমন, এরপর দেখো ব্রোমিন, ব্রোমিনের সাথে কিসের মিল আছে, ব্রোকলি। ঠিক আছে, তাহলে দেখো ব্রোকলি একটা সবজির নাম না, শীতকালে যে সবুজ রঙের বাঁধাকপি পাওয়া যায় ওটাকে বলা হয় ব্রোকলি। তাহলে ব্রোমিন শস্যে পাবো, উদ্ভিদ কোষে পাবো। ঠিক আছে, এরপর দেখো নাইট্রেট, সরি ফ্লোরাইডটা আগে বলি। দেখো ফ্লোরাইড আয়ন, দেখো পানীয় জলে কিন্তু ফ্লোরাইড আয়ন থাকে।
এটা একটু ভালো করে খেয়াল করবো। এবং হাইড্রোজেন আয়ন দেখো ল্যাবরেটরি দ্রবণ বা প্রাকৃতিক পানিতে হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আমরা মাটিতে কোন সার দিই? ফসফেট সার দিই আর নাইট্রেট সার দিই, তাই না? খেয়াল করে দেখো মাটিতে এবং সারে কোন আয়ন আছে? নাইট্রেট আয়ন আছে, তাই না? মাটিতে এবং সারে নাইট্রোজেন আয়ন আছে। ওকে, এরপরে তোমাদের একবার মেডিকেল অ্যাডমিশনে এই প্রবলেমটা আসছিল। মনে রাখবা এই প্রবলেমটা যখন তোমার মেডিকেল অ্যাডমিশনে আসছিল তখন আসলে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এখন ক্যালকুলেটর অ্যালাউড না। এই কারণে এই প্রবলেমটা তোমাদেরকে আপাতত করতে হবে না, কিন্তু তোমরা সমীকরণটা জেনে রাখো যেহেতু একবার এসছে। এটা কি সমীকরণে করব? দেখো কি বলছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে আই কত? 5 অ্যাম্পিয়ার। সময় কত? টাইম হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে কত? 60 গুণন 60 সেকেন্ড। এরপরে দেখো কি পরিমাণে কপার সঞ্চিত হবে, অর্থাৎ আমার কাছে জানতে চাইছে W ইকুয়াল টু কত। আমরা কি জানি? W ইকুয়াল টু ZIT। আচ্ছা, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা Z এর মান মুখস্থ করতে হবে, আমি বলে দিয়েছিলাম, মনে আছে কিনা? কপারের Z এর মান কত? 0.000329, তাই না? এটা হচ্ছে কপারের Z এর মান। তাহলে আমি বসাই দিই W ইকুয়াল টু 0.000329 গুণন 5 গুণন 60 গুণন 60। দেখো কত বড় গুণন। এই গুণন তুমি যদি হাতে হাতে করতে যাও তোমার বয়স পার হয়ে যাবে, তোমার সময় পার হয়ে যাবে, পরীক্ষার হলো ঘন্টা পড়ে যাবে, তুমি বাকিগুলোর আনসার করতে পারবে না। এর থেকে যেহেতু এটা একবার মেডিকেল অ্যাডমিশনে আসছে, দেখো সমাধান কিন্তু সমস্যা 4.8, তোমরা এটার উত্তরটা একটু মুখস্থ করে নাও, 5.9222। ঠিক আছে, এরপরে খেয়াল করো। আর এর পরের সমস্যাটাও একটু মুখস্থ করে নিও, যেহেতু পর পর যে এটা আসছে, তোমার যে প্রশ্নকর্তা সে এটা ভাবতেই পারে যেহেতু প্রশ্ন এটা আসছে তাহলে আমি এবার এর পরেরটা দিই। সে হয়তো বা জানেও না যে এই প্রশ্নটা করতে গেলে ক্যালকুলেটর দরকার, তাই এর পরের প্রশ্নটার উত্তরও তোমরা একটু দেখে নিও। ওকে, ক্যালকুলেটর ছাড়া আসলে এটা পসিবল না, এই কারণে আমি এই প্রশ্নটা সবার লাস্টে রাখছি যে এটা নিয়ে মাথা নষ্ট করে করতে যেও না, উত্তরটা মুখস্থ করে ফেলো, কেমন? আচ্ছা, আর দেখো মাটিতে অনেকগুলো পাওয়া যায় না, শোনো অপশনে যে কোনো একটা থাকবে, মানে অপশনে সাধারণত আসলে ডাবল অ্যান্সার থাকে না, তো মাটিতে কোনটি পাওয়া যায় বলে ফ্লোরিনও দিবে তোমাকে, আবার অপশনে তোমার পটাশিয়ামও দিবে, এরকম হবে না। ঠিক আছে, যদি দেখো এরকম প্রশ্ন হয়তো হতে পারে যে নিচে কোন আয়নটি মাটিতে পাওয়া যায় না, তখন হয়তো বা তোমার অপশনে দেবো ফ্লোরিন, পটাশিয়াম, নাইট্রেট এবং আয়োডিন। তোমার তো তখন কি হবে? আয়োডিন হবে, এরকম প্রশ্ন হতে পারে, কিন্তু ডাবল অ্যান্সারের প্রশ্ন হবে না। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ। এখন এই চ্যাপ্টার থেকে কিভাবে পড়বা আমি বলে দিই। সবার প্রথমে হচ্ছে তুমি সক্রিয়তা সিরিজটা মুখস্থ করবো। ঠিক আছে, সবার প্রথমে কি মুখস্থ করবো? সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজটা মুখস্থ হয়ে যাওয়ার পরে দেখো এই জিনিসটা করবো আমরা, দেখাচ্ছি। ওই যে একটা গোল্লা করে এই যে এই কয়টা বৈশিষ্ট্য বলে দিছিলাম না, এই কয়টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়ে ফেলবো আমরা। ওকে, এই কয়টা বৈশিষ্ট্য সক্রিয়তা সিরিজ এবং এই কয়টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে, এখানে 8 আর 9 নাম্বার হিসাবে এটা একটু লিখে নিও যে উপরের দিকের মৌলগুলো পরও চার্জ মুক্ত হবে, তাইলেই 16 কলা পূর্ণ হয়ে যায়। 9 নাম্বার বিজারণ বিভবের মান কম, আর 10 হচ্ছে ক্যাটায়ন পরে চার্জ মুক্ত হয়। ঠিক আছে, এই 10টা পয়েন্ট মুখস্থ করে ফেলবো। তারপর এরপরে দেখবে কি যে সব হচ্ছে তোমার কাছে ক্লিয়ার। ওকে, প্রথমে নেমোনিক, তারপরে এইটি। ওকে, এরপরে কি করবা? এরপরে দেখো তোমাদের কম্পেনিয়ন বুকে কিছু এই যে তড়িৎদ্বার নিয়ে আমি কিছু তোমাদেরকে চার্ট দিয়ে দিই। একটা চার্ট দেখাই, এই যে এরকম চার্ট। এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এর অ্যানোডকে, ক্যাথোডকে এবং গুরুত্বপূর্ণ তথ্য ইএমএফ এর মান, খুব 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 গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। ঠিক আছে, অ্যানোড, ক্যাথোড, গুরুত্বপূর্ণ তথ্য ইএমএফ এর মান। ঠিক আছে, যেরকম দেখো ড্রাই সেলে
ছদন নিবারক হিসেবে কে ব্যবহৃত হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন, তুমি প্রশ্ন দেখেই বুঝতে পারছো ড্রাই সেলে ছদন নিবারক হিসাবে কোনগুলো ব্যবহৃত হয়, তাই না? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপরে দেখো ড্রাই সেলে বিদ্যুৎ উত্তেজক হিসাবে কে ব্যবহার হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে কম্পেনিয়ন বুক থেকে পড়ে নিতে বলেছিলাম, এটা এরপরে পড়বা। এরপরে দেখো এই যে H যে রিচার্জেবল ব্যাটারি গুলো কি, ওকে, এটা পড়ে নিবা। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর গালভানিক কোষের পার্থক্য। এটা আসলে বুঝায় দেওয়ার তেমন কিছু নেই, তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো, এটা একবার একটু রিডিং করলেই পারবা। তুমি শুধু এই একটা জিনিস দেখো যে তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক, কিন্তু গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক। এই একটা জিনিস শুধু একটু দেখো, আর কিছু না। ওকে, আচ্ছা এরপরে যেটা বলবো যত উদাহরণ এবং একক গুলো। আমরা জানি উদাহরণ এবং একক খুবই গুরুত্বপূর্ণ, অধিকাংশ উদাহরণে আমি তোমাদেরকে নিবন্ধন দিয়ে দিয়ে পড়াইতেছি। ওকে, এরপরে ওই যে কোষের যে ব্যবহার গুলো আছে না, যে লেড ব্যাটারির সুবিধা অসুবিধা, এই যে এগুলো, লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা কি অসুবিধা কি, লিথিয়াম ব্যাটারির সুবিধা কি অসুবিধা কি। ওকে, এরপরে ফুয়েল সেল ভালোভাবে যতটুকু পসিবল করবা, তারপরে বাদ বাকি জিনিস, তার মানে 5টা। 1 নাম্বার তড়িৎ রাসায়নিক সারি মুখস্থ এবং তড়িৎ রাসায়নিক সারির দিন মুখস্থ। 2 নাম্বার হচ্ছে তোমার এই যে কম্পেনিয়ন বুকে সেল রিলেটেড কোষের যে ছকগুলো আছে ওগুলো খুব ভালোভাবে পড়বো। 3 নাম্বার হচ্ছে সুবিধা অসুবিধা গুলো পড়তে হবে। ওকে, আর সব উদাহরণ। এই চ্যাপ্টার থেকে এই 4টা জিনিস তুমি যদি মোটামুটি পড়তে পারো 100% কভারেজ হয়ে যাবে। ওকে, আর ই সেলের ম্যাথ গুলো লাগবে না ম্যাডাম? আচ্ছা, ই সেলের ম্যাথ গুলো কি আসলে, ই সেলের ম্যাথ গুলো না খুব সহজ, তোমাদের প্রশ্নে সরাসরি তোমার দেখা যাবে হচ্ছে সোডিয়াম তড়িৎদ্বারের মান দিয়ে দিছে, ক্যালসিয়াম তড়িৎদ্বারের মান দিয়ে দিছে, বসে ই সেলের মান নির্ণয় করো। তুমি যদি ওই যে সমীকরণটা যদি ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু সিম্পলি যোগ আর বিয়োগ করলে তুমি ই সেলের মান পারবা। আর সমীকরণ কিন্তু পড়তে হবে, আমি বলে দিয়েছি। ঠিক আছে, এটা আসলে আলাদা করে বুঝায় দেওয়ার কিছু নেই, জাস্ট সিম্পলি মান বসে যোগ অথবা বিয়োগ করা, এই কারণে আমি ক্লাসে অঙ্কটা করাইনি। ওকে, প্রশ্নটা কি ফার্স্টে বলছিলেন 3 প্রকার কোনগুলো 2 প্রকার কোনগুলো? ভাইয়া 3 প্রকার কোনগুলো 2 প্রকার কোনগুলো এগুলো আমি তোমাদেরকে নিজেদের থেকে নোট করে নিতে বলেছিলাম। এই চ্যাপ্টারটা যখন পড়বা 3 প্রকার কোনগুলো, যেরকম আমি তোমাদেরকে একটু হেল্প করি। 2 প্রকার কি কি? 2 প্রকারের একটা হচ্ছে সকল তড়িৎ কোষ 2 প্রকার, তাই না? তড়িৎ কোষগুলো 2 প্রকার। তড়িৎ দ্বার 2 প্রকার। 3 প্রকার কি কি? 3 প্রকার হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, পরিবাহিতা 3 প্রকার। এরপর হচ্ছে পরিবাহী পদার্থ 3 প্রকার। 2 প্রকার আরেকটা আছে, মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহিতা। বুঝছো, এই জিনিসটা আসলে আমি তোমাদেরকে নিজে থেকে নোট করে নিতে বলছিলাম। দেখো তোমাদের যদি জিনিসটা এইভাবে চোখের সামনে থাকে যে 2 প্রকার কোনগুলো আর 3 প্রকার কোনগুলো, তোমাদের জন্য জিনিসটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এখন মোটামুটি আমার ক্লাসের টপিক কভার করা হয়ে গেছে, আর কারো কোনো সমস্যা থাকলে জানাও। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে শুধু দাগানগুলোই পড়বা।
আচ্ছা ঠিক আছে, আর যা যা দাগিয়ে দিয়েছি লেকচারে যা যা বলছে এই চ্যাপ্টারে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই, এবং লেকচারে কিন্তু আমি অনেক কিছু তোমাদেরকে সংক্ষেপ করে অনেক কিছু বুঝাইছি, কিন্তু কিন্তু বলে দিয়েছি যে মূল লাইন এগুলো, যে মূল লাইনগুলো বলে দিয়েছি ওগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আর কালকে পরীক্ষা ভালো মতো দাও। কি কি প্রবলেম তোমরা কমেন্ট বক্সে করে রেখো, আমি সলভ ক্লাসে সলভ করে দিব। আর অথবা কমেন্ট বক্সে যতটুকু পসিবল আমরা সলভ করে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে।